আমরা সবাই তো ছবি তুলি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে লেন্সটা দিয়ে ছবিটা উঠছে তার ভেতরে আসলে কি আছে? বাইরে থেকে দেখতে তো এটা একটা সাধারণ কাচের টুকরো, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ মেলবন্ধন। চলুন আজ আমরা ঠিক এই ব্যাপারটাই একটু ভেঙে দেখি। আমাদের এই যাত্রায় আমরা দেখব কিভাবে সাধারণ আলো একটা লেন্সের মধ্যে দিয়ে গিয়ে একটা নিখুঁত ছবিতে পরিণত হয়। তো আমাদের আলোর যাত্রার এই 5টা ধাপ চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। একটা লেন্সের সবচাইতে বেসিক বা মৌলিক কাজটা আসলে কি? প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটাই কিন্তু পুরো ফটোগ্রাফির ভিত্তি। একটা লেন্সের একটাই মূল কাজ, আর সেটা হলো আলোকে একটা নির্দিষ্ট দিকে বাঁকিয়ে দেওয়া বা প্রতিসরণ করা। স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, লেন্স মূলত দুই ধরনের হয়। এই যে বাঁদিকে যেটা আছে, মানে উত্তল বা কনভেক্স লেন্স, ওটা আলোর রশ্মিগুলোকে এক জায়গায় নিয়ে আসে। আর ডান দিকের অবতল বা কনকেভ লেন্সটা ঠিক তার উল্টো, আলোকে ছড়িয়ে দেয়। ছবি তোলার জন্য আমাদের আলোকে এক জায়গায় আনতেই হবে, তাই না? আর ঠিক এই যে বিন্দুতে সব আলো এসে মিলছে, ওটাকেই আমরা বলি ফোকাস বিন্দু বা ফোকাল পয়েন্ট। একটা ঝকঝকে শার্প ছবি পাওয়ার জন্য সমস্ত আলোকে একদম নিখুঁতভাবে এই একটা বিন্দুতে মেলানোই কিন্তু একটা লেন্সের আসল লক্ষ্য। বেশ, তাহলে লেন্স আলোকে বাঁকিয়ে এক বিন্দুতে আনল, কিন্তু সেখান থেকে ছবিটা তৈরি হচ্ছে কিভাবে? চলুন পরের ধাপে গিয়ে দেখা যাক। যখন লেন্সটা বাইরের দুনিয়া থেকে আসা আলোকে ফোকাস করে, তখন ক্যামেরার সেন্সর বা ফিল্মের ওপর একটা প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই ছবিতে যেমন দেখা যাচ্ছে, প্রতিবিম্বটা সবসময় উল্টো তৈরি হয়। আমাদের ক্যামেরা বা ফোন পরে সফটওয়্যার দিয়ে ওটাকে সোজা করে আমাদের দেখায়। ফোকাল লেংথ বা ফোকাস দূরত্ব, এটা একটা লেন্সের সবচাইতে গুরুত্বপূর্ণ পরিচয়গুলোর একটা। সহজ ভাষায় বললে এটাই ঠিক করে দেয় যে একটা ছবি কতটা জুম করা বা ওয়াইড অ্যাঙ্গেলের হবে। ফোকাল লেংথ কম মানে আমরা অনেক বড় জায়গা দেখতে পাবো, আর ফোকাল লেংথ বেশি মানে অনেক দূরের জিনিসকেও কাছে মনে হবে। একটা সাধারণ কাচের লেন্স আলোকে ফোকাস তো করতে পারে, কিন্তু 100 ভাগ নিখুঁতভাবে পারে না। আর এখানেই ইঞ্জিনিয়ারদের আসল চ্যালেঞ্জটা শুরু হয়। মানে সমস্যাটা হলো, শুধু একটা কাঁচের টুকরো দিয়ে বানানো লেন্স স্বাভাবিকভাবেই কিছু ভুল বা বিকৃতি তৈরি করে। টেকনিক্যাল ভাষায় এগুলোকে বলা হয় অপটিক্যাল অ্যাবারেশন। প্রথম সমস্যাটার নাম হলো স্ফেরিক্যাল অ্যাবারেশন। খুব সহজে বললে, লেন্সের একদম মাঝখান দিয়ে যে আলোটা আসছে আর সাইড বা ধার দিয়ে যে আলোটা আসছে, তারা ঠিক এক বিন্দুতে ফোকাস হতে পারে না। আর এর ফল কি হয়? ছবিটা ঠিকঠাক শার্প হয় না, একটু ঝাপসা বা সফট দেখায়। এরপর আসছে ক্রোম্যাটিক অ্যাবারেশন। আমরা তো জানি যে সাদা আলো আসলে অনেকগুলো রঙের সমষ্টি। মুশকিল হলো, কাঁচের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা রং একটু আলাদা আলাদা কোণে বেঁকে যায়। এর ফলে অনেক সময় ছবির কিনারায়, বিশেষ করে যেখানে কন্ট্রাস্ট বেশি, সেখানে একটা বেগুনি বা সবুজ রঙের বর্ডার দেখা যায়। এটাকে বলে কালার ফ্রেঞ্জিং। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? স্ফেরিক্যাল অ্যাবারেশন ছবির শার্পনেস নষ্ট করে, আর ক্রোম্যাটিক অ্যাবারেশন ছবির রং নষ্ট করে। আর ঠিক এই দুটো সমস্যাকে কমানোর জন্যই দামি লেন্সের ভেতরে অনেকগুলো বিশেষ ধরনের কাঁচের এলিমেন্ট খুব জটিলভাবে সাজানো থাকে। একটা লেন্সের দামের বড় একটা অংশই কিন্তু এই অ্যাবারেশন কমানোর পেছনে খরচ হয়। একটা লেন্স শুধু ছবিই তৈরি করে না, এটা ফটোগ্রাফারকে আলো নিয়ন্ত্রণের একটা অসাধারণ ক্ষমতাও দেয়। চলুন দেখি সেটা কিভাবে হয়। প্রত্যেকটা লেন্সের ভেতরে ব্লেড দিয়ে তৈরি একটা ডায়াফ্রাম থাকে, যেটা একটা ছিদ্র তৈরি করে। এই ছিদ্রটাকেই বলে অ্যাপারচার। এটাকে ছোট বা বড় করে কতটা আলো ক্যামেরা সেন্সরে ঢুকবে সেটা নিয়ন্ত্রণ করা যায়। আর এর মাপকে বলা হয় এফ নাম্বার। এখানে একটা জিনিস মনে রাখা খুব জরুরি। এফ নাম্বার যত ছোট হবে, যেমন ধরুন f/1.4, অ্যাপারচারের ছিদ্রটা কিন্তু তত বড় হবে। আর ছিদ্র যত বড়, তত বেশি আলো ক্যামেরায় ঢুকবে। মানে কম আলোতে ছবি তোলার জন্য এটা খুবই দরকারি একটা জিনিস। অ্যাপারচার আরও একটা দারুণ জিনিস নিয়ন্ত্রণ করে, আর সেটা হলো ডেপথ অফ ফিল্ড। অ্যাপারচার যত বড় হবে, মানে এফ নাম্বার যত ছোট হবে, ছবির ব্যাকগ্রাউন্ড তত বেশি ঝাপসা বা ব্লার হয়ে যাবে। পোর্ট্রেট ছবির ওই যে সুন্দর ব্লারি ব্যাকগ্রাউন্ড, সেটার আসল কারিগর কিন্তু এই অ্যাপারচারই। আচ্ছা, তাহলে আমরা অ্যাবারেশন আর আলো নিয়ন্ত্রণের মূল বিষয়গুলো জেনে গেলাম। এবার চলুন দেখি আধুনিক আর জটিল লেন্সগুলো কিভাবে এই সব কিছুকে একসাথে মিলিয়ে একটা অসাধারণ যন্ত্র হয়ে ওঠে। এই স্লাইডে লেন্স ডিজাইনের বিবর্তনটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে।
একদম সাধারণ 3টে এলিমেন্টওয়ালা ডিজাইন থেকে শুরু করে আজকের দিনে টেলিফোটো বা জুম লেন্স, যেখানে হয়তো 10-12টা বা তারও বেশি এলিমেন্ট একসাথে একটা সিম্ফনির মতো কাজ করছে। টেলিফোটো লেন্স কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস। এটার পেছনের দিকে একটা নেগেটিভ বা অবতল লেন্স গ্রুপ থাকে। এটা এমন একটা অপটিক্যাল কৌশল ব্যবহার করে যাতে লেন্সের সাইজ ছোট হলেও অনেক দূরের জিনিসকে কাছে টেনে আনা যায়। আর জুম লেন্সের ভেতরে তো রীতিমতো একটা যান্ত্রিক নাচ চলতে থাকে। যখন আমরা জুম রিংটা ঘোরাই তখন লেন্সের ভেতরের কাঁচের বিভিন্ন গ্রুপ সামনে পেছনে নড়াচড়া করে, আর এই নড়াচড়ার ফলেই ফোকাল লেংথ বদলে যায়। ওয়াইড থেকে টেলিফোটো সবই হয় এক লেন্সেই। কিছু লেন্স আবার শুধু কাঁচ নয়, আয়নাও ব্যবহার করে। এই মিরর লেন্সগুলো অনেকটা টেলিস্কোপের মতো কাজ করে। এরা আয়না দিয়ে আলোর পথকে লেন্সের ভেতরেই কয়েকবার এদিক ওদিক ঘুরিয়ে দেয়। এর ফলে কি হয়, 500 বা 1000 মিলিমিটারের মতো বিশাল ফোকাল লেন্থও একদম ছোট্ট আর হালকা একটা বডির মধ্যে তৈরি করা সম্ভব হয়। শেষ পর্যন্ত একটা লেন্স কিন্তু শুধু কাঁচ আর মেটালের একটা যন্ত্র নয়, এটা আসলে একটা মাধ্যম যা আমাদের চারপাশের জগতের আলোকে একটা স্থায়ী ছবিতে বদলে দেয়। বলা যেতে পারে এটাই সেই যন্ত্র যা দিয়ে একটা গল্পের শুরু হয়। এই টেকনোলজি কিন্তু এক জায়গায় থেমে নেই, এটা ক্রমাগত উন্নত হচ্ছে। তাই শেষে একটা প্রশ্ন মনে আসতেই পারে, ভবিষ্যতের লেন্সগুলো, যেগুলো হয়তো আরও নিখুঁত, আরও ছোট, আরও স্মার্ট হবে, সেগুলো আমাদের পৃথিবীকে দেখার আর ক্যামেরায় ধরার পদ্ধতিটাকে আরও কতটা বদলে দেবে?